আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী। আপনাদের ঘটনা আমাদের গল্প। স্বাগত নতুন একটি ভয় ও সাসপেন্সের একদম নতুন একটি এপিসোডে। আজ যে ঘটনাটি তোমাদেরকে বলবো, ঘটনাটি যে পরিবারের সঙ্গে ঘটেছে সেই পরিবারটি বসবাস করতো একটি জিনের সাথে। আজকে সত্যি ঘটনাটা দারুণ এক্সাইটিং একটি ঘটনা হতে চলেছে, কিন্তু মানে একদম নতুন স্বাদ, ভিন্ন স্বাদের একটি ঘটনা হতে চলেছে। এরকম ঘটনা আমাদের প্রেতজনির কোনো এপিসোডেই শোনানো হয়নি। আমিও যখন ফার্স্ট টাইম এই ঘটনাটা রিড আউট করছিলাম, মানে একটু হলেও কিন্তু আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। মানে অন্য স্বাদের একটি ঘটনা, এটা তোমাদেরও ভালো লাগবে আশা করছি। আর বেশি সময় নষ্ট করব না, কিন্তু তার আগে যারা যারা আমার ভয়েস নতুন শুনছো অথবা এই চ্যানেলে তোমরা নতুন, তাদেরকে বলছি প্লিজ একটি করে লাইক এবং একটি করে সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্ট করতে ভুলো না তোমরা কে কোথা থেকে শুনছো এবং আজকের এপিসোড তোমরা কেমনভাবে এনজয় করছো। শুরু করছি আজকের 31 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছেন আসিফ রহমান। হেই রাজদা, আমি আসিফ, সন্তোষপুর আকড়া থেকে ঘটনাটি লিখছি। আশা করছি আল্লাহ তোমাদের সকলকে খুবই ভালো রেখেছে। আজ যে ঘটনাটি বলবো, ঘটনাটি শুনেছিলাম আমার দাদুর কাছে থেকে। আশা করছি শ্রোতা বন্ধুদের ভালোই লাগবে। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। এবার ঘটনায় আসছি। ঘটনাটি যখন ঘটেছিল তখন আমার দাদু একদম যুবক, সবেমাত্র স্কুলের লেখাপড়া শেষ করে এক চামড়ার কোম্পানিতে কাজে লেগেছে। বয়স অল্প হলেও বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজে লেগে পড়তে হয় দাদুকে। কোম্পানিতে সবচাইতে ছোট ছিল আমার দাদু, আর বেশিরভাগই মধ্যবয়স্ক। অনেকজনের তো আমার দাদুর আব্বার থেকেও অনেক বেশি বয়স ছিল। কাজ করতে করতে দাদুর আলাপ হয় মহিরুল নামে এক লোকের সাথে। বয়সে খুব বেশি হলে দাদুর থেকে 3 থেকে 4 বছরের বড়। একই জায়গায় কাজ করত দুজন। আলাপের কদিন পরেই খুবই ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় তারা। একদিন কোম্পানিতে লাঞ্চ টাইমে খাবার খেতে খেতে আমার দাদু বলে, আচ্ছা মহিরুল দা, তুমি সবার কথা রোজই বলো, কিন্তু তোমার আব্বুর কথা তো বলনি কোনোদিন। এই কথা শুনে মহিরুলদার মুখটায় কেমন যেন অসন্তুষ্টির একটা চাদর নেমে এলো। একটু গম্ভীর গলায় বলে ওঠে, ওগো জেনে তোমার লাভ নাই। ওনার থেকে যত দূরে থাকতে পারবে তোমার ততই লাভ। কেন, কি করে তোমার আব্বা? মহিরুলদা একটু রেগে গিয়ে বলে ওঠে, কে ওঠো সব বলছি, কিন্তু হ্যাঁ, যা বলবো তা যেন কেউ না জানে। তুমি আমার খুব কাছের লোক, তাই বলছি, নয়তো এ কথা আমি কাউরে বলি না। আমার দাদু কথাটা শুনে খুবই অবাক হয়। যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে আসে মহিরুলদার কাছে। তারপর বলে, ও মহিরুলদা, বলো কি বলবে বলছিলে? মহিরুলদা একটু বিরক্ত হয়ে বলে উঠল, দেখো, যা বলবো এই কোম্পানিতে কিন্তু কেউ জানে না, আর তুমিও কিন্তু কাউকে বলতে যেও না। আমার দাদু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর দাদুর পাশে রাখা একটা বেঞ্চে বসে মহিরুলদা একটু গম্ভীর স্বরে বলে ওঠে, আমার আব্বু জিন্নাত। জিন্নাত মানে বোঝো? এই শুনে আমার দাদু হাসতে শুরু করে এবং বলে, সত্যি মহিরুলদা, এত মস্করা করো না তুমি। বিশ্বাস করতে হয় করো, নয়তো করো না, তবে এটাই সত্যি। আমার দাদু একটু ফিসফিস করে জিজ্ঞাসা করে,
কি বলছো গো? আমি তো কিছু বুঝতে পারছি না। মহিরুল্লাহ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোট থেকে জেনে এসেছি আমার আব্বু ওঝা ছিলেন। লোকের ভালোই করতেন, ভূত তাড়ানো, জল পোড়া, ঝাড়ফুঁক এইসবই করতো। তবে একটা জিনিস লক্ষ্য করতাম, আমাদের বাড়িতে 3টে রঙিন পাখি ছিল। যেখানেই আব্বু ওইসব কাজ করতে যেত তখন এই 3টে পাখিকে নিয়ে যেত। অনেক ছোট ছিলাম, বুঝতাম না অত। পরে বড় হওয়ার পর আব্বুর কাছ থেকে জানতে পারি ওই 3টে পাখি নাকি জিন্নাত। আমার আব্বুর চাচা নাকি 3টে জিন্নাতকে বশ করে ওই 3টে পাখির মধ্যে বন্দি করে রেখেছে। চাচার বয়স হওয়ার পর এই প্রক্রিয়া আমার আব্বুকে শিখিয়ে দিয়ে গেছেন। তবে একটা নিষেধাজ্ঞাও ছিল, এই জিনগুলোকে নিয়ে যদি কোনো খারাপ কাজ করানো হয় তবে যেই কাজ করাচ্ছে তার শরীর থেকে আত্মা বের করে নিয়ে চলে যাবে তারা তাদের জগতে। এই বলে মহিরুলদা একটু চুপ করে। এই চুপ করা দেখে আমার দাদু গভীর আগ্রহে জিজ্ঞাসা করে, চুপ করলে কেন? বলবে তো কি হলো তারপর? মহিরুলদার মুখ দেখে মনে হলো এই কথাগুলো বলায় যেন সে খুশি নয়। তবুও পকেট থেকে একটা বিড়ির প্যাকেট বের করে বিড়ি বের করতে করতে বলল, তুমি এখন কাজ করো, কাল রোববার আমার বাসায় বিকেলের দিকে এসো, সেইখানে নয় বাকি কথা হবে। মহিরুলদার এই কথা বলায় অনিচ্ছা দেখে আমার দাদু তাতেই সম্মতি দেয়। পরের দিন বিকালের দিকে দাদু সাইকেল নিয়ে রওনা হয় মহিরুলদার বাড়ির উদ্দেশ্যে। এর আগে কখনো যায়নি তার বাড়ি। যার ঠিকানা দিয়েছিল তা শুনে দাদুর মনে হয়েছিল একটু হলেও দূর আছে। প্রায় আধ ঘন্টা পর গিয়ে পৌঁছয় মহিরুলদার বাড়িতে। বাড়ির সামনেই মহিরুলদা বিড়িতে টান দিচ্ছিল ও আমার দাদুর জন্য অপেক্ষা করছিল। দাদুকে দেখে তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। উপরে বসার ঘরে গিয়ে চা খেতে খেতে কিছুক্ষণ অন্য বিষয় গল্পগুজব করতে থাকে তারা। তারপর মহিরুলদা বলে, এই চলো, সময় হয়ে গিয়েছে, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। আমার দাদু বলে, কোথায় যাব? আরে বাপ চলোই না, তারপর সব বলছি। এই বলে মহিরুলদা চলে যায় ওপরতলারই উত্তর দিকের এক ঘরের দিকে। ঘরের সামনে গিয়ে বলে, আব্বু আসবো? ভিতর থেকে খুবই গম্ভীর গলায় উত্তর আসে, ভিতরে ঢুকতেই দেখা গেল একটা সম্পূর্ণ বন্ধ ঘর। একটা বেশ বড় মোমবাতি জ্বলছে। সেই মোমবাতির আলোয় খুবই অস্পষ্টভাবে ঘরটাকে দেখা যাচ্ছে। খুবই পরিপাটি করে সাজানো ঘর, সুন্দর আতরে সারা ঘর ভরে আছে। হ্যাঁ, খুবই অদ্ভুত একটি ব্যাপার। বাইরের আবহাওয়া থেকে এখানকার আবহাওয়াটা খুবই স্যাঁতস্যাঁতে মতো, বেশ শীত শীত করছে। কিছুটা ভেতরে ঢুকতে চোখে পড়ল একটা খাটের উপর বসে আছে বেশ বড়সড় একটা লোক। গায়ে একটি দামি শাল চাপা দেওয়া, চুলগুলো বেশ বড় বড়। তার উদ্দেশ্যে মহিরুলদা বলে উঠল, আব্বু, এই যে আমার বন্ধু, এই একসঙ্গে কাজ করি, একটু দোয়া করেন তো এর জন্য। এই যাও, আব্বুর কাছে যাও। এই বলে সেই লোকটার সামনে যেতে বলে দাদুকে। সামনে যেতে দাদুকে সেই লোকটি বলে, নাম কি? আমার দাদু উত্তর দেয়, হাফিজ আলী রহমান। তখন সেই গম্ভীর গলায় লোকটি বলে, খুব আচ্ছা আদমি আছিস, সামনে অনেক বিপদ আছে তোর, কিন্তু তোর কিচ্ছু হবে না। আমি দোয়া চাইবো তোর জন্য। যা এবার, আমার নাস্তার সময় হয়েছে। এই বলা মাত্রই মহিরুলদার আম্মু এসে আস্ত এক থালা তার সামনে বসিয়ে দিয়ে যায়। চাপা খুলতেই
দাদুর প্রায় বমি চলে আসে। থালার মধ্যে রাখা ছিল এক গোটা কাতলা মাছ, সেদ্ধ। গা গোলানো গন্ধ বেরোচ্ছিল তা থেকে। মহিরুলদা প্রায় টেনে বাইরে নিয়ে চলে আসে দাদুকে। বাইরে এনে দাদুকে আবারও তার ঘরে নিয়ে যায় এবং বলে, ওটা আমার আব্বু নয়, আব্বুর শরীরে থাকা জিন্নাত। প্রায় 2 বছর আগে একজন আসে আমার আব্বুর কাছে কোন এক খারাপ কাজের উদ্দেশ্যে। আমার আব্বু সোজাসুজি না করে দেয়। এরপর সেই লোক প্রাণের ভয় দেখায় আমার আব্বুকে। আমার আব্বু তাতেও রাজি না হওয়ায় আমায় প্রাণে মেরে দেবার ভয় দেখায়। তারপর অনেক নাকচ করার পর সেই কাজ করতে বাধ্য হয় আমার আব্বু। ঠিক তার পরের দিনে সেই 3টে জিনপন্থী পাখির দেহ থেকে আজাদ হয়ে আমার আব্বুকে অনেক শাস্তি দেয়। সে লোকটিরেও মেরে ফেলে। তারপর তার শরীর থেকে আত্মা নিয়ে চলে যায় তাদের জগতে। শাস্তি বাবদ আব্বুর শরীরে প্রত্যেকদিন বিকালে সে জিনরা আসে। আমাদের তাদেরকে সেবা করতে হয়, নয়তো ওরা আমাদেরকেও মেরে ফেলবে। কিন্তু হ্যাঁ, আজ পর্যন্ত ওরা আমাদের কোনো ক্ষতি করেনি। এই কথা শোনার পর প্রায় তাড়াহুড়ো করেই আমার দাদু চলে আসে তার বাড়িতে। এরপর অনেক দিন হয়ে যায়। মহিরুলদাও অনেকবার বলে আমার দাদুকে তার বাড়ি যাওয়ার জন্য, কিন্তু হয়তো ভয়ের জন্যই আমার দাদু আর তাদের বাড়িতে যায় না। 2 বছর পর হঠাৎ করে খবর আসে মহিরুলদা ও মহিরুলদার আম্মুকে মৃত অবস্থায় পাওয়া যায় তার বাড়ির উঠান থেকে। কিভাবে মরল বা কেনই বা মরল, এর উত্তর আজও অজানা। কিন্তু এর উত্তর হয়তো আমার দাদু একটু হলেও আন্দাজ করতে পেরেছিল। ঘটনা পাঠে ও অন্যান্য চরিত্রে আমি রাজ। কেমন লাগলো আজকের ঘটনা? বলেছিলাম না, ঘটনাটা একদম ভিন্ন স্বাদের একটি ঘটনা, মানে অন্যরকম। এরকম ঘটনা আমাদের প্রিয়জনের কোনো এপিসোডেই শোনানো হয়নি। আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে কিন্তু একটু করে সাবস্ক্রাইব, একটু করে লাইক কিন্তু তোমরা করতে কেউ ভুলো না, এবং কমেন্টে এসে জানাও আজকের ঘটনা তোমরা কেমনভাবে এনজয় করলে। থ্যাংক ইউ সো মাচ আসিফ, এত সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য, মানে ভিন্ন স্বাদের। সত্যি বলছি, আমার ঘটনাটা এতটা ভালো লেগেছে না, সম্পূর্ণ আলাদা রকমের, আলাদা জোনের একটি ঘটনা ছিল এটা। এরকম যদি আরো তোমার কাছে ঘটনা থাকে তাহলে কিন্তু প্লিজ পাঠিও আমাদেরকে। তোমরাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চাও তবে কি করবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমাদের ফেসবুকের প্রেজজনী গ্রুপেও তোমরা তোমাদের ঘটনা কিন্তু আমাদেরকে পাঠাতে পারো, কিন্তু অবশ্যই এটি খেয়াল রাখতে হবে সেই ঘটনা কিন্তু যেন একদম এক্সক্লুসিভ হয়। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টার সময়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।